আচ্ছা, বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলার রয়েছে, কিন্তু এই ভিডিওটা আমার কাছে পার্সোনালি একটু ছোট্ট করে এক্সপেরিমেন্টাল ভিডিও রিগার্ডিং দ্য সাউন্ড। এবং খুব ডিসঅ্যাপয়েন্টিং কোনো সাউন্ড আমার মনে হয় না রিচ করবে বলে। আমি নিজেও বুঝতে পারছি না এখন কি সাউন্ড যাচ্ছে ভিডিওর মধ্যে, বাট আফটার দ্য এডিট আমি বুঝতে পারবো, কিন্তু তখন তো আমার কাছে বলার এই রাস্তাটা থাকবে না। তো তোমরা অবশ্যই রিভিউ দিও যে এই সাউন্ডটা কেমন লাগছে। দেখা যাক। আমি আজকে ভিডিওতে এক্সপেরিমেন্টটা রাখছি, বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় এবং অবশ্যই দুটো একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার রয়েছে। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল 41তম বার ক্যালকাটা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন জিতে নিল। কয়েকদিন আগে আমরা জানি যে কোর্টের রায়ে 2024-25-এর যে ক্যালকাটা ফুটবল লিগ তার চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল হয়েছিল। ডায়মন্ড হারবার এবং ইস্টবেঙ্গল, তার সাথে আইএফএ একটা কেস চলছিল এবং সেটা ফাইনালি কমপ্লিট হয়ে যায় এবং ভার্ডিক্ট বেরিয়ে যায় যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আইএফএর কোনো রকম বাধা নেই। তারপর আইএফএ চ্যাম্পিয়ন ঘোষণা করে এবং সেদিনকে ভিডিওতেই বলেছিলাম যে জাস্ট আর হয়তো কয়েকদিনের অপেক্ষা, তারপর আরও একটা শুভ দিন, আরও একটা ভালো দিন পুজোর আগে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আসছে। কারণ আবারও 41তম চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্টবেঙ্গল জাস্ট সময়ের অপেক্ষাতে দাঁড়িয়ে রয়েছে। আজকে হয়েছে সেটাই, ইউনাইটেড স্পোর্টসের এগেনস্টে একটা ড্র দরকার ছিল। ইস্টবেঙ্গল কিন্তু 2-1 গোলে ম্যাচটা জিতেছে এবং 41তম বার ইস্টবেঙ্গল সিএফএল চ্যাম্পিয়ন হয়েছে। এবার সিএফএলটা লাস্ট কয়েক বছরে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্ততপক্ষে আইএসএল এর টিমগুলোর কাছে। কারণ আইএসএল এর টিমগুলো এবং তার সাথে বাকি যে টিমগুলো রয়েছে তারা দুটো জিনিস পায়। এক, যে পুরো ইন্ডিয়ান প্লেয়ারদেরকে এখানে খেলাতে পারে, প্রচুর পরিমাণে আমাদের লোকাল বয়েজরা উঠে আসে, যেহেতু আমাদের লোকাল ছেলে মানে ভূমিপুত্রের একটা কোটা রয়েছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্লেয়ার্স খেলাতে হয়। এটা একটা ব্যাপার যে প্রচুর আমরা আমাদের যে দেশের ট্যালেন্টগুলোকে, সেই ট্যালেন্টগুলোকে আমরা বিভিন্ন ক্লাবে খেলতে দেখি, ওয়েদার ইট ইজ দ্য চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল অর ডায়মন্ড হারবার অর ইউনাইটেড স্পোর্টস, মোহনবাগান, মহামেডান, যে ক্লাবই তুমি ধরে নাও না কেন, সেখানে কিন্তু ইন্ডিয়ান প্লেয়াররা খেলে। বিদেশি বন্ধ হয়েছে লাস্ট কয়েক সিজনে। এটা হচ্ছে এক নম্বর। আর দু নম্বর ব্যাপার হচ্ছে যেটা স্পেশালি আমাদের আইএসএল টিমগুলো এবং আই লিগ 2 বা আই লিগের যে টিমগুলো যে যখন যারা থাকে তাদের জন্য ভালো হয়েছে যে এখান থেকে সাপ্লাই লাইনটা খুঁজে পাওয়ার চেষ্টা করে। এমন কিছু প্লেয়ার এখান থেকে উঠেছে যারা শুধুমাত্র রিজার্ভ টিমে নেই, তারা কিন্তু সিনিয়র টিমেও আস্তে আস্তে জায়গা করে নিয়েছে। কারো কারো তো প্রায় বেশ কিছু ম্যাচও খেলা হয়ে গেছে, কেউ কেউ রেগুলার বেসিসে টিমের মধ্যে থাকে। তো এই দুটো জিনিস অন্তত পক্ষে হয়েছে। তবে অবশ্যই আমি আবারও বলবো একজন ফুটবল ফ্যান হিসেবে যে আইএফএ আরও ভালোভাবে, আরও হার্ডকোর প্রফেশনালিজম দিয়ে এই টুর্নামেন্টটাকে করুক। কারণ আরও একটা টুর্নামেন্ট আসছে আইএফএর জন্য, সেটা হচ্ছে বেঙ্গল সুপার লিগ। সেখানে 6টা টিম অলরেডি অ্যানাউন্সড হয়ে গেছে নর্থ বেঙ্গল থেকে। সেখানে বোলপুরের টিম রয়েছে, সেখানে তোমার মুর্শিদাবাদের টিম রয়েছে সম্ভবত, আমাদের মেদিনীপুরের টিম রয়েছে, বর্ধমানের টিম রয়েছে, হাওড়া থেকে টিম রয়েছে। সো লটস অফ টিমস রয়েছে, আরও দুটো টিম বোধহয় আসবে, 8টা টিম নিয়ে খেলা হবে। তারপর পুরো ডিটেলসে কথা বলবো যখন পুরো ক্ল্যারিটি এসে যাবে যে টুর্নামেন্টের মডিউল কীরকম রয়েছে, কিভাবে খেলাগুলো হবে, কোন কোন স্টেডিয়ামকে টার্গেট করা হয়েছে। তো আইএফএর থেকে আরও আরও বেটার প্রফেশনালিজম আমরা এক্সপেক্ট করছি, যে আরও ভালোভাবে টোটাল যে ফুটবলটা রয়েছে সেটাকে আইএফএ কন্ডাক্ট করুক। আইএফএ আরও একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে আইএফএ শিল্ড আসছে এবং আইএফএ শিল্ডে কিন্তু প্রত্যেকটা টিম 6টা করে বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করতে পারবে। 4জন করে বিদেশি প্লেয়ার ফার্স্ট 11 মানে প্লেইং 11-এ থাকতে পারবে, যেটা ন্যাচারালি আইএসএল এর নিয়ম। সেই নিয়মটাও কিন্তু আইএফএ শিল্ডে থাকছে। তো আইএফএর পরিচালিত আবারও কম্পিটিশনে কিন্তু বিদেশি প্লেয়াররা খেলতে চলেছে এবং আমরা আগে থেকেই জানি যখন থেকে আইএফএ শিল্ড হবে কনফার্মেশনটা এসে গেছিল, তখন থেকে কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান দে ওয়ার ভেরি মাচ সিরিয়াস কি তারা এই টুর্নামেন্টটা খেলবে। এবং দেখা যাক তার রেজাল্ট কি আসে। আর ইস্টবেঙ্গলের কথা যদি বলি তাহলে অবশ্যই বলতে হবে বিনো জর্জের কথা। কারণ বিনো জর্জ তিনি বেশ কিছু লেজেন্ডারি কোচের সাথে এক তালিকায় এসে গেলেন, কারণ ব্যাক টু ব্যাক সিজনে মানে কনজিকিউটিভ সিজনে ইস্টবেঙ্গলকে সিএফএল জেতানোর ক্ষেত্রে, মানে এর আগে সেটা শ্রদ্ধেয় পিকে ব্যানার্জি হোক, পরবর্তী সময় মনোরঞ্জন ভট্টাচার্য বা তারপর ট্রেভার জেমস মর্গ্যান, প্রত্যেকেরই এই ফিটটা ছিল, আনন্দ কোলাসো, এবং তার সাথে বিনয় জর্জ কিন্তু সেই তালিকায় ঢুকলেন যে কনজিকিউটিভ সিজনে তিনি ইস্টবেঙ্গলকে সিএফএল জেতাতে পারলেন। তো দেখা যাক এই টিমটা থেকে আরও কত ইয়াংস্টার ইস্টবেঙ্গল তুলে আনতে পারে। শুধুমাত্র ইস্টবেঙ্গল না, মানে এখানে খেলা ইয়াংস্টাররা আরও কত বিভিন্ন ক্লাবে ছড়িয়ে যায় এবং নিজেদের কেরিয়ারকে ভালো জায়গাতে নিয়ে যেতে পারে। এরপরে যে বিষয়টা বলা রয়েছে সেটা হচ্ছে সুপার কাপ।
সুপার কাপ হবে আমরা জানি, অক্টোবরের একটা ফেজে হবে, নভেম্বরে একটা ফেজে হবে, দুটো ফেজে সুপার কাপ হবে। এটা আগে থেকে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের যে ইন্টারন্যাশনাল ব্রেকটা রয়েছে, ব্রেকের পর যে আবার সময়টা রয়েছে, আরেকটা ব্রেক হওয়ার আগে ওই সময়টাতে সুপার কাপের ফেজগুলোকে ডিভাইড করা হচ্ছে এবং টোটাল দুটো পটে ক্লাবগুলোকে ভাগ করা হয়েছে। একটা পটে আছে 10টা আইএসএল ক্লাব, আরেকটা পটে রয়েছে 4টে আই লিগের ক্লাব। আর দুটো ক্লাব তারা সরাসরি সুপার কাপের যে গ্রুপ স্টেজ সেই গ্রুপে দুটো জায়গা পেয়ে গেছে। দুটো ক্লাব কে না, গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান গ্রুপ এতে রয়েছে, A1 পজিশনে রয়েছে, এবং গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন তারা রয়েছে গ্রুপ বিতে B1 পজিশনে। এই দুটো স্লট তারা অলরেডি মানে সিডেড যেহেতু বুক করে নিয়েছে। এবার বাকি যারা আনসিডেড রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গাতে ফেলা হবে এবং ওই 10টা যে আমাদের আইএসএল ক্লাব বাকি পড়ে রয়েছে সেই 10টা আইএসএল ক্লাব বাকি টোটাল 4টে গ্রুপে চালিয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে তোমার 3টে করে আইএসএল ক্লাব হয়ে যাচ্ছে, তার মানে 3 4 12 4টে গ্রুপ, এবং বাকি যে 4টে আই লিগের ক্লাব থাকছে তারা কিন্তু প্রত্যেকটা গ্রুপে এসে যাচ্ছে। তো এটা হচ্ছে আপাতত সিচুয়েশন এবং সেইভাবেই হবে। আর ওড়িশা এফসি সব থেকে বড় নাম, সেটা এবার সুপার কাপে থাকছে না, এইটা হচ্ছে ব্যাপার। এবার যখন গ্রুপ ডিভিশনটা হয়ে যাবে তখন ডিটেলসে কথা বলবো। এই গ্রুপ ডিভিশন আমার মনে হয় না যে ওপেন কোনো সেরিমনি করে করা হবে, যেরকমটা আমরা এএফসিতে ওয়েফাতে দেখি সেরকমটা হবে না। যেটা হবে যে খুব ক্লোজ ডোর একটা হবে, মানে চেষ্টা করা হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে একই গ্রুপে রাখা যাতে ডার্বি হয় এবং একটা ভিউয়ারশিপ টপ লেভেলে থাকে। চেষ্টা করা হবে বেঙ্গালুরু আর কেরালা ব্লাস্টার্সকে একই গ্রুপে রাখা যাতে ভিউয়ারশিপ একটা ভালো জায়গাতে থাকে, এরকম ব্যাপার আর কি। চেষ্টা করা হবে চেন্নাই মুম্বাই এদেরকে একই গ্রুপে রাখা, এই জিনিসগুলো কিন্তু চলবে। তো দেখা যাক কি হয়, এনজয় করব আমরা যেমনই গ্রুপ আসুক না কেন, কারণ 3টে করে আইএসএল টিম, তার সাথে একটা করে আই লিগ টিম, আই থিঙ্ক কোথাও একটা সুপিরিয়র সুপার কাপ আমরা এবারে হয়তো দেখবো। এবার লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে মাদি তালাল। তাকে তো ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে, ভালো কথা, অনেকদিন আগে থেকেই জানা ছিল। তার স্লট কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং তাকে নিয়ে খুব একটা ম্যানেজমেন্টও চিন্তা ভাবনা করেনি। এবার সেই মাদি তালালকে নিয়ে হয়েছে যে গোটা মার্কেটে যে ক্লাবেরই সাপোর্টার হোক তারাই চাইছে মাদি তালালকে সই করাতে। চেন্নাই এফসি দে আর ডিমান্ডিং কি মাদি তালাল আসুক, তার মধ্যে একটা ক্রিয়েটিভ প্লেয়ার আসুক, কারণ অলরেডি কার্ল ম্যাকিউ চেন্নাই এফসিতে জয়েন করতে চলেছে, এরকম একটা একটা ভালো রকমের সম্ভাবনা তৈরি হয়ে গেছে। হয়তো এই ডিলটা ডান, কিছু হয়তো প্রসেস বাকি রয়েছে। তো তার সাথে মাদি তালাল এসে যাওয়া মানে মিডফিল্ড কিন্তু আরো কম্প্যাক্ট হয়ে যাবে। তার সাথে চাইছে নতুন আসা ক্লাব ইন্টারকাশির ফ্যানরা যে ঠিক আছে মাদি তালাল এদিকে আসুক, আরো আরো বেটার আমরা টিম নিয়ে একটা ভালো ক্রিয়েটিভ প্লেয়ার নিয়ে আইএসএল এ ঢুকতে পারবো। কেরালা ব্লাস্টার্স রয়েছে, দে আর অলসো ডিমান্ডিং কি লং টার্মের কথা ভাবতে গেলে যদি আদ্রিয়ান লুনাকে নিয়ে খুব বেশি লং টার্মের প্ল্যানিং না থাকে, যেহেতু তার এই ক্লাব ওই ক্লাব বিভিন্ন ক্লাবের রিউমার সবসময় শুনতে পাওয়া যায়, তাহলে মাদিতালার একটা লং টার্মের ব্যাপার হতে পারে। এর পাশাপাশি মোহনবাগান ফ্যান্সরা, আমি অন্ততপক্ষে আগের দিনের আমার ভিডিওর কমেন্টেই দেখতে শুরু করেছিলাম যে যদি সত্যি সেই ইস্ট বেঙ্গল থেকে বেরিয়ে চলে আসে, ফ্রি হয়ে যায় এবং যদি ফিট থাকে, তাহলে মোহনবাগান তাকে ভাবতে পারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর 7th ফরেনার হিসাবে। এরকম অবস্থা আপাতত মাদি তালালকে নিয়ে রয়েছে। এটা হওয়ার 2-3টে কারণ রয়েছে। আর সত্যি কি মোহনবাগান চেন্নাই বা বাকি টিমগুলোর যা অবস্থা, মানে মোটামুটি যে ফ্যানেদের ডিমান্ড সেই অনুযায়ী কি এই প্লেয়ার ক্লাব জয়েন করতে পারে, কি ব্যাপার রয়েছে। 1 নম্বর হচ্ছে দেখো, একজন টেস্টেড প্লেয়ার, একজন প্রুভেন প্লেয়ার ইন্ডিয়ান সার্কিটে, তো তাকে নিয়ে একটা ভালো ডিমান্ড থাকবে। ফুটবল ফ্যানরা বোঝে যে হ্যাঁ এই ডিমান্ডটা রয়েছে ক্লাবের জন্য, এরকম একটা প্লেয়ারকে আমার লাগবে। তো সেই কারণে মাদি তালালকে নিয়ে ফ্যানেদের এই ডিমান্ড রয়েছে যে আমার ক্লাব যেন তাকে সই করায়, চেন্নাই হোক, ইন্টারকাশি হোক, কেরালা হোক, মোহনবাগান হোক, হোয়াট এভার। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে প্লেয়ারটার যে ক্রিয়েটিভিটি স্কিলটা রয়েছে, এজ তার যা কম রয়েছে, যে ক্লাবেই সই করুক না কেন যদি ফিট থাকে, যদি ভালো ফর্মে থাকে, তাহলে কিন্তু তাকে নিয়ে লং টার্মের প্ল্যান যে কোনো ক্লাব করতে পারে। তো এটাও ফ্যানরা ভাবছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যে তার মধ্যে কোথাও একটা আলাদা চ্যালেঞ্জিং ব্যাপার থাকবে, যে ইস্টবেঙ্গলে কিন্তু বারবার করে মাদি তালাল খেলতে চেয়েছিল, ইস্টবেঙ্গলে বারবার করে মাদি তালাল থেকে যেতে চেয়েছিল, কিন্তু তার যে ইঞ্জুরি, যে এসিএল ইঞ্জুরি, সেই ব্যাপারটাকে মাথায় রেখে কোনো রকম রিস্ক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তুলতে চায়নি। এই যে কোথাও একটা চ্যালেঞ্জ রয়েছে যে আমার মধ্যে কোয়ালিটি রয়েছে এবং আমি ফিট টু প্লে অ্যাট এনি টাইম। আপাতত যা সিচুয়েশন, যখন সিজন শুরু হয়ে যাবে সুপার কাপ থেকে, তখন কিন্তু মাদি তালাল
পুরো 90 মিনিটস খেলার জন্য ফিট হয়ে যাবে। তো সেটাও তাকে মাঠে প্রুভ করতে হবে, সে যে ক্লাবেই সই করুক না কেন। আইএসএল এ তো থাকবে, এটা আমি অন্তত পক্ষে এখন বুঝতে পারছি যে মাদিতালাল আইএসএল এর কোনো না কোনো একটা ক্লাবে থাকবে। এবার প্রসঙ্গ হচ্ছে মোহনবাগান বা চেন্নাই বা কেরালা, কোথায় গিয়ে মোটামুটি মাদিতালাল নিজের সব থেকে বেস্ট প্লেসটা খুঁজে পাওয়ার চেষ্টা করবে বা কোথায় লং টার্মের একটা ভাবনা চিন্তা করবে। আমার মনে হয় না মোহনবাগানে এখানে খুব একটা তার ঢোকার রাস্তা আছে বলে, কারণ মোহনবাগান 6টা বিদেশির প্ল্যানিংয়ে রয়েছে। 7জন বিদেশির প্ল্যানিংয়ে থাকলে অনেক আগে থেকেই হয়ে যেত। এবং যে বিষয়টা বারবার করে সবাই কথা বলেছিল, ফ্যান্সরা, যারা ভিডিও বানাই আমরা সবাই কথা বলেছিলাম যে এই টিমটাতে একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডার লাগবে, সেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট রিক্রুট করেনি। তো এই অবস্থাতে হঠাৎ করে আরেকটা প্লেয়ারকে নিয়ে আসা, এবং এমন একটা প্লেয়ারকে নিয়ে আসা যে প্রায় একটা বছর অলমোস্ট এসিএল ইঞ্জুরির জন্য মাঠের বাইরে ছিল, তাকে রাতারাতি নিয়ে এসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্ল্যানিং আমার মনে হয় না মোহনবাগান ম্যানেজমেন্ট করতে চাইবে বলে। ডেস্টিনেশন হতে পারে চেন্নাইন এফসি, সেখানে গিয়ে তার কোথাও একটা শক্তপোক্ত জায়গা খুঁজতে পারে যদি চেন্নাইন এফসির একটা ভালো লং টার্মের প্ল্যান থাকে। কেরালা ব্লাস্টার্স আপাতত আমার মনে হয় না হবে বলে, কারণ সেখানে তোমার আদ্রিয়ান লুনা যে জায়গাটা নিয়ে রেখেছে, সেখানে একই পজিশনের একই স্টাইলের ফুটবল খেলা, প্রায় একই জোনকে অপারেট করা একজন প্লেয়ার কেরালা নিতে চাইলেও এখানে মাদিতালাল কতটা সই করবে বা কতটা তার নিজের পজিশনকে সে 100% সিকিউর করতে পারবে সেই নিয়ে ডাউট থেকে যায়। ডেস্টিনেশন আমার মনে হয় হতে পারে ইন্টারকাশির মতো একটা টিম, ডেফিনেটলি একটা নতুন চ্যালেঞ্জ এখানে মাদিতালাল নিতে পারে। হতে পারে তার পুরনো ক্লাবে সে ফিরে যেতে পারে, হতে পারে যে মুম্বাই সিটি এফসি কোথাও একটা লেভেলে গিয়ে ইন্টারেস্টেড হলো এবং অনেকদিন পর তারা গ্রেগ স্টিওয়ার্টের একজন ভালো বদলি প্লেয়ার হিসেবে মাদিতালালকে ভাবতে শুরু করলো, এরকম হতে পারে। বাট যেখানে খুব একটা ভালো পজিশন নেই বা নিজের পজিশনটাকে 100% সিকিওর করার মতো কোনো চান্স নেই, সেই জায়গাতে মাদিতালাল কিন্তু সিগনেচার করবে বলে অন্তত আমার পক্ষে মনে হয় না। দেখা যাক কি হয়, যদি বিদেশ থেকে আরো বেটার কোনো অফার আসে, আরো ভালো ক্লাবে বা ভালো লিগের অফার আসে, যেহেতু আমাদের এখানে লিগ কি হবে না হবে সেই নিয়েও বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আসবো সেই প্রসঙ্গে ভিডিও অন্য বানাবো, যে সুপ্রিম কোর্ট কি চাইছে, আমাদের কনস্টিটিউশনে কি লেখা রয়েছে, এআইএফএফ কি চাইছে, ক্লাবগুলো কি চাইছে, এফএসডিএল কি চাইছে, বানাবো একটা ভিডিও আলাদা করে। আসবে সেই ভিডিও আগামী 2-1 দিনের মধ্যেই এসে যাবে। তো সবকিছুর উপর ডিপেন্ড করে হয়তো মাজিদ দালালের মতো একজন স্কিলফুল, একজন টপ কোয়ালিটি প্লেয়ার তার থার্ড ডেস্টিনেশন চুজ করবে। ইন্ডিয়ান ফুটবলে হলে তো থার্ড হবে, অন্য কোথাও হলে কত হবে জানি না। বাট আমি কোথাও পার্সোনালি চাইবো, আমার মতো একজন খুব সাধারণ ফুটবল ফ্যান চাইবে যে মাজিদ দালাল ইন্ডিয়ান ফুটবলে থাকুক, কোথাও একটা সই করুক, অন্তত পক্ষে তার যে কোয়ালিটি স্কিলটা রয়েছে সেটা যাতে আমরা দেখতে পাই। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই তোমরা কমেন্ট করে শেয়ার করতে থাকো। এই ভিডিওটা এই অবধি, আর লেন্দি করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।